আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস থেকে পড়ছিলাম। প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস অধ্যায়ে আমরা প্রাণী জগতের প্রধান পর্বগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং সর্বশেষ ক্লাসে আমরা করডাটা পর্ব নিয়ে আলোচনা করছি। করডাটা পর্বে আমরা দেখেছি যে তিনটি সাব ক্লাস রয়েছে। একটি হচ্ছে ইউরোকর্ডাটা, সিফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটাতে আমরা দেখেছি যে এদের লেজে নটোকট থাকে। সেফালোকর্ডাটাতে দেখেছি যে মস্তিষ্কে বা মস্তকে নটোকট থাকে। আর ভার্টিব্রাটার মধ্যে আমরা দেখেছি যে এদের ক্ষেত্রে নটোকটটি মেরুদণ্ডে রূপান্তরিত হয়। আবার এই ভার্টিব্রাটার মধ্যে আমরা দেখেছি যে এদেরকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে একনাথা, অর্থাৎ যাদের চোয়াল থাকে না, আর একটি হচ্ছে ন্যাথোস্টোমাটা, যাদের চোয়াল থাকে। তো একনাথার মধ্যে আমরা দেখেছি একটি হচ্ছে মিক্সিনি ছিল, তারপর হচ্ছে পেট্রোমাইজন ছিল, এগুলো হচ্ছে একনাথার মধ্যে ছিল। এখন আমরা ন্যাথোস্টোমাটা, অর্থাৎ যাদের চোয়াল রয়েছে তাদের সম্পর্কে আলোচনা করব। তাহলে ন্যাথোস্টোমাটা শব্দটির থেকে যদি আমরা একটু দেখি যে ন্যাথোস শব্দটির অর্থ হচ্ছে চোয়াল, আর স্টোমা মানে হচ্ছে মাউথ বা মুখ, অর্থাৎ যাদের মুখে চোয়াল থাকে তাদেরকে বলা হয় ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটাকে 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। যেমন হচ্ছে প্রথমে আমরা দেখছি কনড্রিকথিস। কনড্রিকথিস হচ্ছে তরুণাস্থি বিশিষ্ট মাছ, অর্থাৎ কনড্রিকথিস শব্দটি থেকে যদি আমরা দেখি, কন্ড্রোস মানে হচ্ছে তরুণাস্থি এবং ইকথিস মানে হচ্ছে মাছ, অর্থাৎ যে সকল মাছের তরুণাস্থি রয়েছে, অর্থাৎ তরুণাস্থির সমন্বয়ে যাদের অন্তকঙ্কাল গঠিত হয় তাদেরকে আমরা কনড্রিকথিস বা তরুণাস্থি বিশিষ্ট মাছ বলছি। এরা অধিকাংশই কি হয়, সামুদ্রিক হয়ে থাকে। এদের বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে আমরা বলবো যে এদের অন্তকঙ্কাল তরুণাস্থি বিশিষ্ট। এদের আইসের কথা বলবো যে এদের আইস হচ্ছে প্ল্যাকোয়েট আইস দ্বারা এদের দেহটা আবৃত থাকে। এই প্ল্যাকোয়েট আইসগুলো আনুবীক্ষণিক, ক্ষুদ্র ক্ষুদ্র, দেখলে মনে হয় আইসবিহীন এরকম মনে হয় দেখলে, এই আইসটাকে আমরা বলছি প্ল্যাকোয়েট আইস। তাহলে কনড্রিকথিস বা তরুণাস্থি বিশিষ্ট মাছের আইস হচ্ছে প্ল্যাকোয়েট আইস। এদের দেহ অনেকটা মাকু আকৃতির অথবা অঙ্কীয় বা পৃষ্ঠীয়ভাবে চাপা থাকে। যেমন এখানে ছবিতে তোমরা দেখছো একটি হচ্ছে হাতুড়ি মাছের ছবি দেওয়া আছে, এছাড়া হচ্ছে আরেকটি হচ্ছে রাইনো ব্যাটাস মাছের ছবি দেওয়া আছে। এরা হচ্ছে তরুণাস্থি বিশিষ্ট মাছ। এদের মুখছিদ্র যেটি, এই মুখছিদ্রটি কোথায় থাকে? মুখছিদ্রটি থাকে অঙ্কীয় দেশে। এদের হচ্ছে 5 থেকে 7 জোড়া উন্মুক্ত ফুলকা রন্ধ্র থাকে বা ফুলকা ছিদ্র থাকে, এবং এদের যে পুচ্ছ পাখনা বা লেজ, এই লেজটাকে আমরা বলছি হেটেরোসার্কাল। যেমন হচ্ছে প্রথম ছবিটাতে দেখো যে দেহের শেষ প্রান্তে যে লেজটি রয়েছে, এই লেজের দেখো যে এই প্রথম ছবিতে দেখা যাচ্ছে লেজের উপরের অংশটি অস্বাভাবিক রকম বড় এবং নিচের অংশটি অস্বাভাবিক রকম ছোট, অর্থাৎ লেজের দুটি অংশ অসমান। এরকম অসমান আকৃতির লেজকে আমরা কি বলি? হেটেরোসার্কাল লেজ বলি। যেমন উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? হাতুড়ি মাছের কথা বলতে পারি, গিটার মাছের কথা বলতে পারি, হাঙরের কথা বলতে পারি। এরা হচ্ছে স্কোলিওডন। এরা হচ্ছে কি? এরা হচ্ছে কনড্রিকথিস বা তরুণাস্থি বিশিষ্ট মাছ। এরা প্রায় সবাই হচ্ছে কি থাকে? সামুদ্রিক হয়ে থাকে। তারপর আমরা দেখব কি অস্টিকথিস বা অস্থি বিশিষ্ট মাছ। অস্টিকথিস বা অস্থি বিশিষ্ট মাছ দুটি শ্রেণীতে রয়েছে। যেমন একটি হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, আরেকটি হচ্ছে সার্কোপটেরিজি। এই দুটি শ্রেণীকে একসাথে অস্টিকথিস বা অস্থি বিশিষ্ট মাছ বলা হয়ে থাকে। তাহলে প্রথমে আমরা দেখব যে অ্যাক্টিনোপটেরিজি, এদের বৈশিষ্ট্য কেমন। এই অ্যাক্টিনোপটেরিজি শব্দটি থেকে আমরা দেখব যে অ্যাক্টিস মানে হচ্ছে রশ্মি এবং টেরিক্স মানে হচ্ছে পাখনা,
অর্থাৎ অ্যাক্টিনোপটেরিজি মানে হচ্ছে যাদের পাখনাটা হচ্ছে কেমন রশ্মিময়, অর্থাৎ এদেরকে বলা হয় রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ বা রে ফিন্ড ফিশ। যেমন হচ্ছে তোমরা যদি রুই কাতলা মাছ দেখো, ইলিশ মাছ দেখো, তাহলে দেখবে যে এদের পাখনাগুলো এমন থাকে যে পাখনাগুলোকে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রশ্মি বা দাগ টানা থাকে এই পাখনার মধ্যে। এই জন্য এই পাখনা এদেরকে বলা হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ বা অ্যাক্টিনোপটেরিজি। তাহলে সাধারণত দেখা যায় কি পৃথিবীতে যত জীবিত মাছ আছে তার মধ্যে প্রায় 96% মাছই হচ্ছে কি এই অ্যাক্টিনোপটেরিজির অন্তর্ভুক্ত। তাহলে এই অ্যাক্টিনোপটেরিজি পর্ব শ্রেণীভুক্ত যে মাছগুলো রয়েছে তাদের বৈশিষ্ট্য হচ্ছে কেমন। প্রথমে আমরা বলেছি এরা হচ্ছে অস্থিময় কঙ্কাল বিশিষ্ট বা অন্তকঙ্কাল বিশিষ্ট, অর্থাৎ অস্থিময় যেহেতু সেহেতু এদের অন্তকঙ্কালটা হচ্ছে কঠিন বা শক্ত। এদের যে আইস থাকে সেই আইসের মধ্যে দেখবে যে দুই ধরনের আইস থাকতে পারে, একটি হচ্ছে সাইক্লয়েড আইস আর একটি হচ্ছে টিনয়েড আইস। যেমন হচ্ছে তরুণাস্থি বিশিষ্ট মাছের ক্ষেত্রে আমরা দেখেছি তাদের আইস ছিল প্ল্যাকয়েড আইস, কিন্তু অস্থিময় মাছের ক্ষেত্রে আমরা দেখছি এদের আইস হয়তো সাইক্লয়েড নয়তো টিনয়েড। সাইক্লয়েড এবং টিনয়েড এই দুটি হচ্ছে শক্ত প্রকৃতির আইস। সাধারণত তোমরা দেখবে যে রুই কাতলা এই ধরনের মাছের ক্ষেত্রে, ইলিশ মাছ এই ধরনের মাছের ক্ষেত্রে যে আইসটি রয়েছে সেই আইসটির নাম হচ্ছে সাইক্লয়েড আইস। আবার যখন দেখা যায় কি যে সাইক্লয়েড আইসের মতোই কিন্তু একটু কাটার মতো, প্রান্তটা কাটার মতো অমসৃণ, যেমন হচ্ছে এই যে কই মাছ, এই ধরনের মাছের ক্ষেত্রে এই সাইক্লয়েড আইস যেটি একটু কাটা বিশিষ্ট সেটি হচ্ছে কি ধারালো, এগুলো হচ্ছে টিনয়েড আইস। তাহলে এই সাইক্লয়েড এবং টিনয়েড এই দুই ধরনের আইস পাওয়া যায় অ্যাক্টিনোপটেরিজিতে। আবার আমরা হচ্ছে ওই তরুণাস্থি বিশিষ্ট মাছের দেখেছি তাদের ক্ষেত্রে ফুলকা ছিদ্র ছিল, ফুলকা ছিদ্র ছিল, কিন্তু এদের ক্ষেত্রে ফুলকা ছিদ্র নয়, এদের ক্ষেত্রে শ্বসন অঙ্গ হিসেবে কি থাকে ফুলকা থাকে। এই মাছের ক্ষেত্রে কানকো দিয়ে ঢাকা অবস্থায় কি থাকে 4 জোড়া ফুলকা থাকে। তাহলে এই ফুলকা ছিদ্রগুলো কানকো নামক, এই কানকো দিয়ে এই ফুলকাগুলো কি থাকে ঢাকা থাকে। এবং এদের মুখছিদ্রটা কোথায় থাকে দেহের সামনের প্রান্তে, একদম মুখটা থাকে দেহের সামনের প্রান্তে, যেমন এই যে মাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে দেহের সামনের প্রান্তে কি থাকে এদের মুখছিদ্র থাকে। তাহলে আমরা বলছি যে এদের মুখছিদ্র হচ্ছে প্রান্তীয় বা উপপ্রান্তীয়, কিন্তু তরুণাস্থি বিশিষ্ট মাছের ক্ষেত্রে মুখছিদ্রটা কোথায় থাকে প্রান্তে না থেকে অঙ্কীয় দিকে থাকে, নিচের দিকে থাকে। এগুলো হচ্ছে অস্থি বিশিষ্ট এবং তরুণাস্থি বিশিষ্ট মাছের মধ্যে পার্থক্য। এবং দেখা যাচ্ছে কি যে এদের লেজের দেখা যাচ্ছে উপরের অংশ এবং নিচের অংশ হচ্ছে সমান, এবং এই জন্য এই লেজকে আমরা বলছি হোমোসার্কাল ধরনের লেজ। তরুণাস্থি বিশিষ্ট মাছে আমরা দেখেছি হেটেরোসার্কাল লেজ। এদের ক্ষেত্রে কি আছে বায়ুথলি বা পটকা রয়েছে, যেটি কি করে এদেরকে ভেসে থাকতে, শ্বসনে এবং ভেসে থাকতে সাহায্য করে। তাহলে অ্যাক্টিনোপটেরিজি বা রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছের উদাহরণ অনেক আমাদের চারপাশে আমরা সচরাচরই দেখে থাকি, যেমন হচ্ছে টেনুয়ালোসা ইলিশা, এটি হচ্ছে ইলিশ মাছ। আবার হিলসা ইলসাও বলতে পারি আমরা ইলিশ মাছ। এছাড়াও কি আছে ক্লারিস ব্যাট্রাকাস মাগুর মাছ, এছাড়াও কি আছে রুই মাছ, কাতলা মাছ, এগুলো সবই হচ্ছে কি লেবিও রোহিতা, এগুলো সবই হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি বা রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। তারপর আমরা দেখব যে সার্কোপটেরিজি শ্রেণীভুক্ত মাছ কারা। এই সার্কোপটেরিজির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই সার্কোপটেরিজি শব্দটি গ্রিক শব্দ সার্কোস, সার্কোস মানে হচ্ছে মাংস বা মাংসল, এবং টেরিক্স মানে হচ্ছে পাখনা, অর্থাৎ যাদের পাখনাটা মাংসল হয়ে থাকে, শক্ত মাংসল পাখনা থাকে, তাদেরকে বলা হচ্ছে সার্কোপটেরিজি। এদের বৈশিষ্ট্য কেমন, এরাও হচ্ছে অস্থিময়, এদের অন্তকঙ্কাল কঠিন অস্থি দ্বারা তৈরি, এদের ত্বকে কি থাকে ডার্মাল আইস থাকে, যা এপিডার্মিস দ্বারা আবৃত থাকে। তাহলে এদের যেই ত্বকের আইসগুলো রয়েছে সেই আইসটাকে আমরা বলি গ্যানোয়েড আইস। যেমন হচ্ছে তরুণাস্থি বিশিষ্ট মাছে আমরা দেখেছি প্ল্যাকয়েড, তারপর হচ্ছে অ্যাক্টিনোপটেরিজিতে দেখেছি সাইক্লয়েড বা টিনয়েড, কিন্তু সার্কোপটেরিজিতে এসে আমরা দেখছি যে এদের আইসটা হচ্ছে অনেকটা কেমন
গ্যানোয়েড ধরনের আইস। এই আইসগুলো অনেকটা দেখবে যে অনেকটা ডায়মন্ড শেপের হয়ে থাকে, তিন কোণা আকৃতির এরকম শক্ত আইস। এই শক্ত আইস দ্বারা দেহটা ঢাকা থাকে, এই আইসটাকে আমরা বলি গ্যানোয়েড আইস। এবং এদের যে লেজ থাকে সেই লেজটা হচ্ছে, দেখো এই লেজটা একটু ভিন্ন ধরনের দেখা যাচ্ছে, পৃষ্ঠীয় দিক থেকে এসে একদম অবিচ্ছিন্নভাবে একদম নিচে এসে শেষ হয়েছে। এই ধরনের লেজকে আমরা বলি ডাইফি সার্কাল। তাহলে তরুণাস্থি বিশিষ্ট মাছে দেখেছি হেটেরোসার্কাল, অ্যাক্টিনোপটেরিজিতে দেখেছি হোমোসার্কাল, এবং এই সার্কোপটেরিজিতে এসে দেখছি যে এদের লেজ হচ্ছে কি ধরনের, ডাইফি সার্কাল ধরনের লেজ থাকে। এদের একটি মাত্র ফুলকা রন্ধ্র রয়েছে, এই ফুলকা রন্ধ্র কানকো দিয়ে ঢাকা থাকে। পটকা ফুসফুসের ন্যায় রক্তজালক সমৃদ্ধ এবং এটি শ্বসনে সাহায্য করে, প্রবতায় বা ভেসে থাকতে সাহায্য করে, এবং এদেরকে ফুসফুস মাছ বা লাংফিশও বলা হয়ে থাকে। আবার এদের যে পাখনাগুলো আছে সেই পাখনাগুলো দেখা যায় কি পিণ্ডাকার, এই জন্য পাখনাগুলো হচ্ছে পিণ্ডাকার, প্যাডেলের মতো, পিণ্ডের মতো, এই জন্য দেখা যাচ্ছে এদেরকে বলা হয় লোপ ফিন ফিশ। এদের যদি উদাহরণ আমরা দেখি তাহলে দেখা যাবে কি নিওসেরাটোডাস ফস্টেরি, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান লাংফিশ। এগুলো অনেক প্রাচীন যুগের মাছ, যেই মাছগুলো অধিকাংশই বিলুপ্ত, অল্প কিছু মাছ বর্তমানে পৃথিবীতে টিকে আছে। যেমন হচ্ছে প্রোটোপটেরাস অ্যানেকটেন্স আফ্রিকান লাংফিশ। এছাড়াও কি আছে লেটিমারিয়া চালুমনি সিলাকান্থ আমেরিকান লাংফিশ। তাহলে এই যে লাংফিশগুলো এগুলো হচ্ছে সার্কোপটেরিজি। তাহলে আমরা হচ্ছে তিন ধরনের মাছ দেখলাম। এরপর আমরা দেখব কি যে করডাটা পর্বের ক্ষেত্রে আরেকটি কি দেখছি, ভার্টিব্রাটার ক্ষেত্রে আরেকটি শ্রেণী আমরা দেখব, সেটি হচ্ছে এমফিবিয়া। এমফি মানে হচ্ছে উভয় এবং বায়োস মানে হচ্ছে জীবন, অর্থাৎ এরা হচ্ছে উভচর প্রাণী। এমফিবিয়া হচ্ছে উভচর প্রাণী। এমফিবিয়ারা বেশ বৈচিত্র্যময় প্রাণী। এদের জীবনে দেখা যায় কি যে এদের লার্ভা দশাটা কি থাকে, পানিতে থাকে, এবং হচ্ছে পরিণত প্রাণী সেটা কি করে স্থলে বাস করতে পারে। তবে এদেরকে উভচর বলা হচ্ছে কেন কারণ হচ্ছে যে এদের জীবনচক্রে এদের যে লার্ভা দশা থাকে সেই লার্ভা দশাটা কি থাকবে, অবশ্যই জলজ পরিবেশে থাকবে। অর্থাৎ এদের জীবনচক্রের একটি দশা বাধ্যতামূলকভাবে কি থাকে, জলজ পরিবেশে থাকে। এই জন্য হচ্ছে এদেরকে উভচর বলা হচ্ছে। পরিণত প্রাণীটা কি করতে পারে, স্থলে থাকতে পারে। তাহলে এই যে অ্যামফিবিয়া পর্বভুক্ত প্রাণী, এই অ্যামফিবিয়া পর্বভুক্ত প্রাণীর ক্ষেত্রে দেখা যায় কি এদের লার্ভা দশায় কি থাকে, ফুলকা থাকে, পূর্ণাঙ্গ প্রাণীতে ফুসফুস থাকে। তারপর দেখা যাচ্ছে কি যখন পূর্ণাঙ্গ হচ্ছে তখন এই ফুসফুসটা কি হয়, ফুলকাটা কি হয়, বিলুপ্ত হয়ে যায়, এবং হচ্ছে ফুসফুস দ্বারা তখন এরা কি করে শ্বসন সম্পন্ন করে থাকে। এদের দেহগুলো কেমন থাকে, নগ্ন, সিক্ত এবং গ্রন্থিময় থাকে। এদের হৃৎপিণ্ড চারটি, এদের অগ্রপথে চারটি এবং পশ্চাৎপদে পাঁচটি নখরবিহীন আঙুল থাকে। এদের অগ্রপথে দেখা যাচ্ছে কি চারটি এবং পশ্চাৎপদে পাঁচটি নখরবিহীন আঙুল থাকে। হৃৎপিণ্ডের কথা বলছিলাম, হৃৎপিণ্ড হচ্ছে কেমন, হৃৎপিণ্ডের ক্ষেত্রে দেখা যায় যে দুইটা অলিন্দ থাকে এবং একটা নিলয় থাকে। অর্থাৎ হৃৎপিণ্ডের ক্ষেত্রে তিনটা প্রকোষ্ঠ থাকে। এদের হৃৎপিণ্ডে তিন প্রকোষ্ঠ বিশিষ্ট। এর আগে যে আমরা আলোচনা করলাম মাছের কথা, মাছের ক্ষেত্রে দেখা যায় হৃৎপিণ্ডে দুইটা প্রকোষ্ঠ থাকে, একটি মাত্র অলিন্দ থাকে, একটি মাত্র নিলয় থাকে। কিন্তু মাছ থেকে যখন তুমি অ্যামফিবিয়া আরেকটু উন্নত, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি দুই প্রকোষ্ঠের জায়গায় হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে তিনটি, দুটি অলিন্দ এবং একটি নিলয়। তাহলে এই তিন প্রকোষ্ঠ বিশিষ্ট হলেও এই হৃৎপিণ্ডের মধ্যে দেখা যাচ্ছে কি যে সাইনাস ভেনোসাস কোনাস আর্টারিওসাস নামক দুটি উপপ্রকোষ্ঠ রয়েছে। প্রকোষ্ঠগুলোর মধ্যে দুটি অ্যাট্রিয়াম বা দুটি অলিন্দ এবং একটি ভেন্ট্রিকল বা একটি নিলয় থাকে। যেমন হচ্ছে তারপর আমরা বলছি যে এই অ্যামফিবিয়া পর্বভুক্ত প্রাণীদের আরও বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে অ্যামফিবিয়া পর্বভুক্ত প্রাণীরা হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। শীতল রক্ত বিশিষ্ট প্রাণী বলতে আমরা কি বুঝি, যে সকল প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখি কি
যে তাদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে, অর্থাৎ পরিবেশের তাপমাত্রা যদি বেশি হয় তাহলে এদের রক্তের তাপমাত্রা বেড়ে যায়, আবার পরিবেশের তাপমাত্রা যদি কমে যায়, ঠান্ডা হয়ে যায়, পরিবেশ যদি খুব শীতল হয়ে যায়, তখন এদের দেহের তাপমাত্রাও কি হয়ে যায়, কমে যায়, শীতল হয়ে যায়। এই জন্য এই ধরনের রক্তকে আমরা কি বলছি, শীতল রক্ত বিশিষ্ট প্রাণী বলছি। এদের জীবনচক্রে যে লার্ভা দশা থাকে সেই লার্ভাকে আমরা কি বলি, টেডপোল লার্ভা বলি। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি, হ্যাপ্লোব্যাট্রাকাস চাইগারিনাস, এটা হচ্ছে সোনা ব্যাং, কুনো ব্যাং। তাহলে এই যে ব্যাং রয়েছে বিভিন্ন ধরনের, এরা হচ্ছে অ্যাম্ফিবিয়া পর্বভুক্ত প্রাণী, অর্থাৎ এরা হচ্ছে উভচর পর্বভুক্ত প্রাণী। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা আবার আলোচনা করব বাকি যে শ্রেণীগুলো রয়েছে সেগুলো নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।